Assalamu alaikum everyone. Welcome to our lecture 7 of 20th Century English Literature 2, ANG 4233, the code of our course. Today we have selected the topic Lord Jim and the major characters of this novel. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আমরা এই নভেল লর্ড জিম নভেলের মূল চরিত্রগুলো মেজর চরিত্রগুলো সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। গত ক্লাসে আমরা কাহিনীটা সম্পর্কে জানার চেষ্টা করেছি। অন্যরা আস্তে আস্তে আমরা গত ক্লাসে যে কাহিনীটা আলোচনা করলাম তার একটা সামারি সিনাপসিস আমরা আলোচনা করতে থাকি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস উইথ অ্যান আউটলাইন অফ দ্য লাস্ট ক্লাস। লর্ড জিম অ্যান আউটলাইন। প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আছে নাম্বার 1, Adventure tales spark young Jim's dream of life at sea. প্রথমেই আমরা পরিচিত হচ্ছি আমাদের প্রোটাগনিস্ট মূল চরিত্রের সাথে। আমাদের মূল চরিত্র, তার নাম হচ্ছে জিম। জিম হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, এই নভেলের মূল চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। সে ছোটবেলায় অ্যাডভেঞ্চারের গল্প পড়তো। গল্প পড়ে পড়ে তার মনের মধ্যে এই অ্যাডভেঞ্চারময় জীবনের একটা স্বপ্ন তার মধ্যে জমে ওঠে। সে বড় হয়ে একটা অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে চায়। কোথায়? সমুদ্রে। জিমস ড্রিম অফ এ লাইফ অ্যাট সি। সে স্বপ্ন দেখে মনে মনে যে সে যখন বড় হবে তখন সে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবে আর রোমাঞ্চকর জীবন যাপন করবে। কিন্তু গল্পের বই পড়তে পড়তে একটা জিনিস ভুলে যায় যে রূপকথার গল্প এবং বাস্তবতা এক না। ফেয়ারি টেলস অ্যান্ড রিয়েলিটি, দিস আর নট সেম। গল্পের বই পড়তে পড়তে জিমের মধ্যে এমন একটা ধারণা আসে যে গল্পে যেভাবে পৃথিবীকে ফুটিয়ে তোলা হয়েছে, গল্পে যেভাবে পৃথিবীকে দেখানো হয়েছে, বাস্তবতাকে দেখানো হয়েছে, বাস্তবতা মনে হয় তাই। এই জায়গায় জিম একটা ভুল করে। উই হ্যাভ রাইজিং অ্যাকশন। আমাদের নভেল এগিয়ে যাচ্ছে। নাম্বার 2, জিম ইজ সেন্ট অফ টু এ ট্রেনিং শিপ ফর মেরিন অফিসার্স। যেহেতু সে নাবিক হতে চায়, অতএব সে ট্রেনিং এ যাবে। জিমকে ট্রেনিং এ পাঠানো হয়, জিম ট্রেনিং এ যায়। দেন ঘটনাক্রমে জিম সাইন্স অফ অ্যাজ ফার্স্ট মেট অন দ্য পিলগ্রিম শিপ পাটনা। সে পাটনা নামে একটা জাহাজে ফার্স্ট মেট, সেকেন্ড ইন কমান্ড হিসেবে চাকরি পায়। ফার্স্ট মেট হচ্ছে ক্যাপ্টেনের পরেই যে পোস্টটা, সেটা। এই পাটনার দায়িত্ব ছিল 800 পিলগ্রিমস। তারা মক্কায় মক্কা যাত্রী ছিল, এদের সবাইকে সেখানে পৌঁছে দেয়া। কিন্তু পাটনার ক্যাপ্টেন এবং অন্য ক্রুরা এই যাত্রীদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে। জিম and others abandon the sinking Patna and 800 pilgrims. জিম এবং তার অন্য কলিগরা, যারা নাবিক ছিল, এবং ক্যাপ্টেন, তারা সবাই মিলে পাটনার 800 যাত্রীর সাথে তারা বিশ্বাসঘাতকতা করে। তাদেরকে একা ফেলে তারা পালিয়ে চলে যায়। কেন চলে যায় এটা আমরা গত ক্লাসে জেনেছি, যে তাদের ভয় ছিল যে কোনো মুহূর্তে জাহাজটা ডুবে যাবে, এবং 800 যাত্রীর জন্য মাত্র 7টা লাইফ বোট ছিল। যেহেতু ইট ওয়াজ ইম্পসিবল টু সেভ মোস্ট অফ দ্য পিলগ্রিমস, দেয়ারফর দে অ্যাবান্ডন দ্য শিপস। তারা পালিয়ে চলে যায়। জিম alone stands trial for actions and becoming an officer. জিম একা অন্য সবার হয়ে কোর্ট মার্শাল, বিচারের কাঠগড়ায় দাঁড়ায়। জিমের মধ্যে ওর বিবেক ওকে বারবার দংশন করতে থাকে, ও বারবার গিল্ট ফিল করতে থাকে। জিম বারবার ওর মনের মধ্যে আসে যে একবার
জিম কাপুরুষের মতো পাটনা থেকে ঝাঁপ দিয়েছিল, যদিও তার দায়িত্ব ছিল পাটনার সমস্ত যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সে তার দায়িত্ব অবহেলা করেছে। সে তার দায়িত্বে অবহেলা করে সে পাটনা থেকে ঝাঁপ দিয়েছে কাপুরুষের মতো। জিম ভাবছে যে একবার যেহেতু সে কাপুরুষের মতো আচরণ করেছে, দ্বিতীয়বার সে আর কখনো কাপুরুষের মতো আচরণ করবে না। এই জন্য সে একাই কাঠগড়ায় দাঁড়ালো, বিচারের কাঠগড়ায় দাঁড়ালো। কেন বিচারের কাঠগড়ায় দাঁড়ালো? তারা পাটনার সমস্ত যাত্রীকে রেখে তারা যখন পালিয়ে যায়, এটা একটা অনেক বড় অপরাধ, কোর্ট মার্শাল হয় এই জন্য। যেহেতু ক্যাপ্টেন এবং তার অন্যান্য কলিগরা, অন্যান্য নাবিকরা তারা যেহেতু পালিয়ে গেছে, তারা তো কাঠগড়ায় দাঁড়াবে না, কারণ কাঠগড়ায় দাঁড়ালেই বিপদ, নিজের সর্বনাশ নিজেই ডেকে আনা। জিম নিজেকে আর সামলাতে পারেনি, সে একাই কাঠগড়ায় দাঁড়ায় এবং সেখানে তার নিজেকে সাপোর্ট করার মতো আর কিছু থাকে না। সে শুধু শাস্তি মাথা পেতে নেয়। তার তার সেইলার লাইসেন্স, তার নাবিক হওয়ার সমস্ত লাইসেন্স কেড়ে নেওয়া হয়। সে আর কখনো কোনো জাহাজে কোনোদিন চাকরি করতে পারবে না। জিমের জন্য এটা অনেক বড় একটা স্ক্যান্ডাল হয়ে যায়। জিমের জীবনে একটাই স্বপ্ন ছিল, সে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবে, একটা রোমাঞ্চকর জীবন যাপন করবে, কিন্তু এখন হি ইজ ব্যানিশড ফ্রম দ্য সি। সে কখনোই আর সমুদ্রে যেতে পারবে না, অন্তত লিগালি অ্যাজ আ সিম্যান। সে একজন নাবিক হয়ে কখনোই সমুদ্রে যেতে পারবে না। জিমের জীবনের একমাত্র লক্ষ্য, স্বপ্ন ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। এরপর নেক্সট, টু এসকেপ হিজ পাস্ট অ্যান্ড শেম। এখন জিম বারবার চেষ্টা করে ওর স্ক্যান্ডাল, ওর পাস্ট শেমটাকে অ্যাভয়েড করার জন্য, ওর অতীত থেকে পালানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই পালাতে পারে না। যে কোনোভাবেই হোক তার অতীত তার সামনে এসে হাজির হয়। যখনই জিম দেখতে পায় যে তার অতীত প্রায় ফাঁস হয়ে যাচ্ছে, মানুষ তাকে চিনে যাচ্ছে, তখনই সে তার চাকরি ছেড়ে দেয়। একটার পর একটা চাকরি সে ধরতে থাকে, ছাড়তে থাকে। মার্লো তাকে হেল্প করতে থাকে বিভিন্ন জায়গায় নতুন চাকরি নেয়ার জন্য, তার পরিচয় গোপন রেখে। কারণ জিমের সত্যিকারের পরিচয় জানলে তো কেউ তাকে চাকরি দেবে না। একটা সময় জিম ওই পোর্টে আর কোনো চাকরি তার জন্য অবশিষ্ট থাকে না। তারপর বার্লো এবং তার ফ্রেন্ড স্টাইন দুজন মিলে বুদ্ধি করে জিমকে পাটুসানে পাঠিয়ে দেয়, ইউরোপ থেকে হাজার হাজার মাইল দূরে সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপ। সেখানে জিম আস্তে আস্তে তার জীবনটা সাজিয়ে নিতে শুরু করে। অ্যাট লাস্ট জিম গট হিজ সেকেন্ড চান্স টু স্টার্ট হিজ লাইফ ফ্রম ফ্রেশ। জীবনটা নতুন করে শুরু করার, জীবনকে নতুন করে শুরু করার এক অনুপ্রেরণা, সুযোগ সে পাচ্ছে। Everyone deserves a second chance. Jim, as a good human being, he also deserves a second chance. সেখানে সে তার দ্বিতীয় সুযোগ সে খুব ভালোভাবেই কাজে লাগায়। জিম বেশ সাফল্যের সাথে পাটুসানে একটা চমৎকার পরিবেশ, চমৎকার সিচুয়েশন, পজিশন তৈরি করে নিতে সক্ষম হয়। জিম ব্রিংস অর্ডার, পিস অ্যান্ড প্রসপ্যারিটি টু পাটুসান। জিম বেশ সাফল্যের সাথে পাটুসানে তার একটা পজিশন তৈরি করে নেয় এবং পাটুসানের লোকজন, আদিবাসীরা, বুগি স্ট্রাইব, উপজাতিরা জিমকে সম্মান করে নাম দেয় টুয়ান। টুয়ান জিম। টুয়ান শব্দের অর্থ হচ্ছে লর্ড, লর্ড জিম। জিমের বীরত্বের সম্মান সূচক তাকে উপাধি দেওয়া হয় লর্ড। লর্ড জিম নামে সবাই তাকে ডাকতে থাকে। জিম তার ছোটবেলা থেকেই সে স্বপ্নে, কল্পনায় নিজেকে সবসময় হিরো মনে করত। সে গল্পের বই পড়তো, গল্পের বইতে হিরোদের সম্পর্কে পড়তো, হিরোদের সম্পর্কে গল্প পড়তে পড়তে সে নিজেকে হিরো মনে করত। তার ধারণা তার মধ্যে হিরো হওয়ার যথেষ্ট উপাদান আছে, যদিও প্রথম দিকে আমরা দেখতে পাই তার মধ্যে হিরোইক কোয়ালিটি খুব বেশি নাই। প্রথমবার এটা প্রমাণ হয় যখন সে পানিতে ডুবে যাচ্ছে এমন একজনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। তার সামনে একজন সমুদ্রের পানিতে পড়ে যায় এবং তার উচিত ছিল তাকে ঝাঁপ দিয়ে উদ্ধার করা, কিন্তু সে
উদ্ধার করতে ব্যর্থ হয় সময় মতো। মানে তার মধ্যে সাহসের যথেষ্ট অভাব আমরা দেখতে পাই। পরবর্তীতে সে যখন পাটনা থেকে ঝাঁপ দিয়ে নেমে যায়, তখনও আমরা দেখতে পাই তার মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। মানে সে নিজেকে যতটা হিরোইক কোয়ালিটির মনে করে, ওর সেলফ ইমেজ অনুযায়ী ও নিজেকে হিরো মনে করে, কিন্তু আসলে ওর মধ্যে হিরো হওয়ার যে এনাফ কারেজ সেটা হয়তো বা নেই। কিন্তু পাটুসানে আসার পর জিম তার সাহসের পরিচয় দিচ্ছে, এবং অবশেষে তার যে ইলিউশন এন্ড রিয়েলিটি, এই দুটার মধ্যে একটা কানেকশন অবশেষে জিম খুঁজে পাচ্ছে। জিম এতদিন যা চেয়েছিল অবশেষে মনে হয় তা পাচ্ছে। যখনই জিমের জীবনটা মোটামুটি সেটেল হয়ে আসছিল, তখনই জেন্টলম্যান ব্রাউন নামে একজন পাইরেট জলদস্যু পাটুসানে আক্রমণ করে। পাইরেট ব্রাউন এন্ড হিজ ক্রিমিনাল ক্রু ইনভেড দ্য আইল্যান্ড। তার আইল্যান্ডে আক্রমণ করে। আইল্যান্ডে আক্রমণ করার পর যেহেতু জিমের আন্ডারে সব সব উপজাতি সবাই ইউনাইটেড, তারা সবাই মিলে তাদেরকে কোণঠাসা করে ফেলে। তারা সারেন্ডার করে। সারেন্ডার করার পর তারা যখন বিচারের অপেক্ষায় আছে, তখন জেন্টলম্যান ব্রাউন জিমকে একটা প্রস্তাব করে যে, ইফ ইউ ইউ আর স্ট্রং, তোমাদের সাথে আমরা পারবো না, ইদার তোমার সাথে আমার 1-to-1 লড়াই হোক, অথবা আমাদেরকে চলে যেতে দাও, আমরা সেফলি এখান থেকে চলে যাব, কারো কোনো ক্ষতি করব না। জিমকে বোঝানোর চেষ্টা করে। আমাদের জিম, সে একটু বোকাশোকা, একটু একটু খুবই খুবই মানে বোকাশোকা একজন মানুষ, মানে তাকে যা বোঝানো হয় সে তাই বোঝে। জেন্টলম্যান ব্রাউন যখন জিমকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এখান থেকে খুব নিরাপদে চলে যাব, allow us to live peacefully, তখন জিম সেটা বিশ্বাস করে নেয়। এই প্রস্তাব নিয়ে জিম যখন ডোরামিনের কাছে যায়, জিম আর্জেস ডোরামিন টু লেট দ্য রেইডার্স লিভ আনহার্মড, তখন ডোরামিন ওকে বলে যে ডোরামিন ডাজ নট বিলিভ জেন্টলম্যান ব্রাউন। জেন্টলম্যান ব্রাউনের উপর বিশ্বাস রাখার মতো কিছু নাই, তাকে বিশ্বাস করার মতো কোনো যোগ্যতা তার নাই, তাকে ছেড়ে দিলেই সে ক্ষতি করবে। কিন্তু জিম তো, ওর তো বুদ্ধিশুদ্ধির একটু ঘাটতি আছে, বাস্তব বুদ্ধির যথেষ্ট ঘাটতি আছে। জিম ডোরামিনের কাছে বলে যে আমি দায়ী থাকলাম, ডোরামিন যদি কারো কোনো ক্ষতি করে, একজন গ্রামবাসীরও যদি ক্ষতি হয়, সেই জন্য আমি দায়ী থাকবো, আমার জীবন দায়ী রইল যদি কারো কোনো ক্ষতি হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্লাইম্যাক্স, আমাদের এই নভেলের ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই জেন্টলম্যান ব্রাউন লঞ্চেস এ সারপ্রাইজ অ্যাটাক। পালিয়ে যেতে যেতে, চলে যেতে যেতে অ্যাটাক করে, প্রচুর গ্রামবাসী তারা নিহত হয়, এবং ডোরামিন দ্য বুগিস চিফ, তার ছেলে নিহত হয়, কিল্ড। এরপর ফলোইং অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি জিমস লাইফ ইজ নাও ফরফিট, হি রিফিউজেস টু ফাইট অর ফ্লি। জিম যেহেতু কথা দিয়েছে, একজন গ্রামবাসীরও যদি ক্ষয়ক্ষতি হয়, একজন গ্রামবাসীরও যদি তার জীবন বিপন্ন হয়, সে তার জন্য দায়ী থাকবে। এখন সাধারণ গ্রামবাসী না, ওদের যে নেতা বুগি স্ট্রাইপ, তাদের যে লিডার, তার একমাত্র ছেলে ডেন ওয়ারিস, সে নিহত হয়েছে। এখন জিম তার জীবন সারেন্ডার করে। জিম লাইফ ইজ নাও ফরফিট, হি রিফিউজেস টু ফাইট অর ফ্লি। তার ওয়াইফ তাকে বলে যে অ্যাটলিস্ট ইউ শুড ফাইট অর ইউ শুড ফ্লি। মানে জিমের কাছে তার, সে যে কথা দিয়েছে সেই কথার গুরুত্বটা বেশি, তার পরিবারের গুরুত্ব, তার ওয়াইফ জুয়েলের গুরুত্ব তার কাছে বেশি না। জিম কি করে? জিম প্রেজেন্টস হিমসেলফ টু ডোরামিন, ইজ শট ডেড। ডোরামিনের সামনে সে গিয়ে দাঁড়ায়, আত্মসমর্পণ করে, এবং ডোরামিন তাকে গুলি করে, জিম মারা যায়। জিম রিয়েলাইজেস হিজ বয়স ভিশন টু মিট ডেথ আনফ্লিঞ্চিংলি। জিমের এই ছোটবেলার যে, ছেলেবেলার যে ভিশনটা ছিল, স্বপ্ন ছিল, একটা গ্লোরিয়াস লাইফ, লাইফ অফ এ হিরো, সেইভাবে সে নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছে। সরি স্যার, আমার এখানে সিরিয়াস ইন্টারনেট প্রবলেম হচ্ছে, বারবার কেটে রেজলিউশনের যাচ্ছে। স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? জিমস ওয়াইফ অ্যান্ড লয়াল সার্ভেন্ট ফ্লি পাটুসান টু লিভ ইন এক্সাইল।
জুয়েল এবং তার সার্ভেন্ট, মানে জিমের পক্ষে যারা যারা ছিল তারা কেউ আর পাটুসানে থাকতে পারলো না, এরা সবাই পালিয়ে যেতে বাধ্য হলো। মানে জিম শুধুমাত্র নিজের জীবনকে উৎসর্গ করলো না, বরং একই সাথে তার অনুসারী যারা ছিল, তার ওয়াইফ এবং তার কর্মচারী যারা ছিল, লয়াল সার্ভেন্টস, তাদের জীবনও সে হুমকির মুখে ফেলে দিল। এই জায়গায় লর্ড জিম তার জীবনে বেশ কিছু বড় বড় ভুল করেছে। আসসালামু আলাইকুম তার এই স্যার। অ্যাকশন, এইসব অ্যাকশনের আলোকে আমরা আজকে ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করব। উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ক্যারেক্টার। জিমকে আমরা আজকে একটু চেনার চেষ্টা করব, জিম কেমন মানুষ। উই উইল ট্রাই টু অ্যানালাইজ জিমস সাইকোলজি। জিম সম্পর্কে আমরা কি জানি? অ্যাজ দ্য সান অফ এন ইংলিশ পার্সন, জিমের বাবা একজন পার্সন, চার্চে চাকরি করেন, ফাদার ফাদার পজিশনে আছেন আর কি, চার্চে যে ফাদার লেভেলে থাকেন। জিম is the son of an English person. Jim grows up in a secure environment where he is free to construct romantic adventures. ছোটবেলায় জিম এমন একটা পরিবেশে বড় হয়েছে, protected religious atmosphere, protected from all the sins and corruption. নেগেটিভিটি, করাপশন, সিন, এই সব কিছু থেকে প্রোটেক্টেড একটা অ্যাটমসফিয়ারে জিম বড় হয়েছে, where Jim is free to construct romantic adventures in which he is a hero, always ready, always victorious. ওকে, একটু একটু ধরবেন, আমার একটা কল এসেছে, একটু ধরতে হবে। Okay, let's resume. Sorry for the disturbance. আমরা ছিলাম, he was free to construct romantic adventure. জিম ছোটবেলা থেকেই সে গল্পের বই পড়ে কল্পনা করত, গল্পের বই পড়তে পড়তে সে নিজেকে হিরো মনে করত, গল্পের বই পড়তে পড়তেই সে বাইরের পৃথিবী সম্পর্কে একটা ধারণা নিয়ে নিত। যেহেতু সে খুব বেশি বাইরে বের হতো না, জিমস লাইফ ওয়াজ কনফাইন্ড ইন চার্চ, ওই ওই পার্সন, তার যে এরিয়াটা, সিকিউর এনভায়রনমেন্ট, রিলিজিয়াস এনভায়রনমেন্ট, সেখানে সে বড় হয়েছে। জিমের আসলে রিয়েলিটি সম্পর্কে খুব বেশি আইডিয়া ছিল না, সে গল্পের বই পড়ে পড়ে যে ধারণাটা তার মধ্যে এসেছে। জিমের ধারণা হচ্ছে গল্পে যেভাবে পৃথিবীকে দেখানো হয়েছে হয়তো পৃথিবী তেমনই, বাস্তবতা সম্পর্কে জিমের খুব বেশি ধারণা ছিল না। A very naive, very green person who has very little idea about the reality. সে গল্পের বই পড়ে পৃথিবীকে যেমন জানতে পারত তেমনই সে একটা আইডিয়া নিত। গল্পের হিরোদের সম্পর্কে যখন জিম পড়তো তখন সে মনে মনে নিজেকে হিরো মনে করত, সে মনে মনে কল্পনা করত, হি ওয়াজ ফ্রি টু কনস্ট্রাক্ট রোমান্টিক অ্যাডভেঞ্চার ইন হুইচ হি ইজ হিরো, অলওয়েজ রেডি, অলওয়েজ ভিক্টোরিয়াস and always adhering to a strict moral code of behavior. এখন কথা হচ্ছে কনভেনশনাল স্টোরিতে, গতানুগতিক প্রথাগত যে স্টোরিগুলো আছে সেখানে আমরা হিরোদেরকে কিভাবে দেখতে পাই তার একটা সংজ্ঞা আমরা এখানে পাচ্ছি। জিমের কাছে হিরোর সংজ্ঞা কি? অ্যাকর্ডিং টু জিম, হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ হিরো? হিরো ইজ আ কাইন্ড অফ ক্যারেক্টার হু ইজ অলওয়েজ রেডি, যে সব সময় প্রস্তুত, বিপদের মোকাবিলা করার জন্য, পরিস্থিতি মোকাবিলা করার জন্য যে সব সময় তৈরি, অলওয়েজ রেডি, অলওয়েজ ভিক্টোরিয়াস, এবং হিরোই সবসময় জিতে যায়। গল্পে আমরা কি দেখতে পাই? আলটিমেটলি হিরোই জেতে, যতই বিপদ আসুক, যতই সমস্যা আসুক, হিরো কিন্তু আলটিমেটলি জিতে যায় এবং ভিলেন সবসময় হেরে যায়। এই তো গল্পে আমরা পড়ে থাকি, অলওয়েজ ভিক্টোরিয়াস,
and ultimately always adhering to a strict moral code of behavior. সবসময় একটা নৈতিকতা বজায় রাখবে। খুব কঠোরভাবে হিরো নৈতিক আচরণ, নৈতিকতা, মোরালিটি, এথিক্স বজায় রাখবে। অলওয়েজ উইল ফলো মোরাল কোড অফ বিহেভিয়ার, সবসময় সে আচরণ করবে নৈতিকতা অনুযায়ী, অ্যাকর্ডিং টু মোরালিটি। এই হচ্ছে জিমের কাছে হিরোর ডেফিনিশন। বাস্তব জীবনে জিমের ধারণা যারা হিরো তারাও অলওয়েজ রেডি, অলওয়েজ ভিক্টোরিয়াস and always adhering to morality. কিন্তু এটা কিন্তু মোটেও একটা কম্প্রিহেন্সিভ ডেফিনিশন না, এটা মোটেও একটা বাস্তবসম্মত সংজ্ঞা না হিরোর। মানে হিরো ছোটবেলা, জিম ছোটবেলা থেকেই নিজেকে যে হিরো মনে করে বড় হচ্ছে, সেই ধারণার মধ্যে কিন্তু যথেষ্ট গলদ আছে, যথেষ্ট ভুল আমরা দেখতে পাচ্ছি। জিম তার গল্পের বই, তার রূপকথার বইতে যে হিরো খুঁজে পাচ্ছে, সেই হিরোকে সে বাস্তবের হিরোর সাথে গুলিয়ে ফেলছে। জিম এমন একটা হিরোইক সেলফ ইমেজ মনে নিয়ে কল্পনা করে বড় হচ্ছে, সে নিজেকে এমন এক হিরো কল্পনা করে বড় হচ্ছে যে হিরো আসলে রিয়েলি, ইন রিয়েলিটি ইট ইজ ইম্পসিবল। কারণ আমাদের বাস্তব জীবনে ইট ইজ ইম্পসিবল টু বি অলওয়েজ রেডি। সবসময় আপনি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন, সেটা আসলে বাস্তবতা আপনাকে সবসময় অ্যালাউ করবে না। অলওয়েজ ভিক্টোরিয়াস, নট পসিবল, আপনি সবসময় যে জিতবেন সেটা তো বাস্তবসম্মতভাবে সম্ভব না। অলওয়েজ অ্যাডহিয়ারিং টু এ স্ট্রিক্ট মোরাল কোড অফ বিহেভিয়ার, সবসময় যে আপনি মোরালিটিটাকে ফলো করবেন সেটাও সম্ভব না, কারণ বাস্তবতা এতটাই কঠিন যে আপনাকে সবসময় কিন্তু মোরালিটি অনুযায়ী বিহেভ করার সুযোগ আপনি পাবেন না। His heroic aspiration draw him towards a life at sea. জিম যে গল্পের বই পড়ে বড় হয়েছে, এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে হিরোরা তারা তাদের জীবন হচ্ছে সমুদ্র নির্ভর, তারা সমুদ্রে সমুদ্রে জীবন কাটিয়ে দেয়, সমুদ্রে সমুদ্রে ভেসে বেড়ায় এবং তাদের জীবন হচ্ছে অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর। হিরোদের এরকম দারুণ এক অ্যাডভেঞ্চারাস লাইফ তাকে আকর্ষণ করে এবং সেও মনে মনে কল্পনা করে যে বড় হয়ে সেও নাবিক হবে, সে সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবে, তার জীবন হবে অন্যরকম, রোমাঞ্চকর এক জীবন সে উপভোগ করবে। কিন্তু এখানে সে একটা জিনিস ভুল করে। হিয়ার যখন সে সত্যিকার অর্থেই নাবিক হওয়ার জন্য ট্রেনিং এ সমুদ্রে যায়, তখন সে বাস্তবতার মুখোমুখি হয়। হিয়ার জিম এনকাউন্টার্স ব্রুটাল রিয়ালিটিস he cannot control and which seem to render powerless the noble code by which he lives. জিম যখন মার্কেন্টাইল অফিসার, মেরিন অফিসার হওয়ার জন্য ট্রেনিং এ যায়, কিছুদিনের মধ্যেই সে রিয়েলাইজ করে যে গল্পের বই, রূপকথা এবং বাস্তব জীবন এক কথা না। বাস্তবতা ইজ ব্রুটাল, ভয়ঙ্কর, ব্রুটাল রিয়েলিটিস। জিম হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কি। গল্পের বই তাকে মোটেও বাস্তবতা সম্পর্কে একটা সঠিক ধারণা দেয়নি। মানে জিম বাস্তবতা সম্পর্কে কিছুই জানে না, সে গল্পের বই পড়ে পড়ে এমন এক পৃথিবী সম্পর্কে আইডিয়া নিয়েছে যে পৃথিবী আসলে অ্যাবসার্ড, ইম্পসিবল, সেরকম পৃথিবী বাস্তবে নাই। বাস্তব পৃথিবী সম্পূর্ণ অন্যরকম। জিম যে গল্পের বই পড়ে পৃথিবী সম্পর্কে একটা ধারণা নিয়েছে, সেই গল্পের বইগুলো তাকে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ। রূপকথা এবং বাস্তবতা এক কথা নয়। জিম এটা খুব ভালোভাবে টের পায়। ব্রুটাল রিয়েলিটিস, রিয়েলিটি এতটাই ব্রুটাল, হি ক্যানট কন্ট্রোল। যেহেতু সে মনে মনে নিজেকে হিরো মনে করে, জিম নিজেকে হিরো মনে করে। জিমের ধারণা সে সব সময় সব পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত, অলওয়েজ রেডি।
কিন্তু জিম দেখতে পাচ্ছে হি ক্যানট কন্ট্রোল দ্য সিচুয়েশন। রেডি তো দূরের কথা, সে তো কন্ট্রোলই করতে পারছে না সিচুয়েশন। অলওয়েজ ভিক্টোরিয়াস? নো, হি সেম টু রেন্ডার পাওয়ারলেস। এবং সে বিজয়ী হওয়া তো দূরের কথা, সে তার নিজের যে শক্তিটাকে একত্রিত করে সে পরিস্থিতির মোকাবেলা করতে পারছে না। মানে গল্পের বইতে সে যে পৃথিবীর বর্ণনা পেয়েছে, সে পৃথিবীর সাথে এই বাস্তব পৃথিবীর কোনো মিল সে খুঁজে পাচ্ছে না। সে বারবার ভাবছে আমি কি গল্পে পড়লাম আর বাস্তবে কি দেখলাম। গল্পে তো সমুদ্র এত ভয়ঙ্কর না, বাস্তবে এত ভয়ঙ্কর কেন? গল্পে পরিস্থিতিগুলো তো হিরো খুব সহজেই কন্ট্রোলে নিয়ে আসতে পারে, কিন্তু আমি পারছি না কেন? জিম বারবার কনফিউজড হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি দ্য নোবেল কোড বাই হুইচ হি লিভস। দেখে প্রতি প্রতি পদে পদে নোবেল কোড, মোরালিটি, এথিক্স, নৈতিকতাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এই জটিল যে সবসময় নৈতিকতাকে অবলম্বন করে চলা সম্ভব না। তাহলে তার নিজের সম্পর্কে যে আত্মবিশ্বাসটা ছিল, সেটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে। জিম বারবার কনফিউজড হয়ে যাচ্ছে। জিম, আমরা নেক্সট পয়েন্টে যাই। জিমস ফেইলিয়ার টু অ্যাক্ট কারেজিয়াসলি অ্যান্ড অনারেবলি ডিউরিং এ ক্রাইসিস অ্যাট সি shatters his self-image and alters the trajectory of his life. জিম তো নিজেকে অনেক বড় হিরো মনে করে, অলওয়েজ রেডি, অলওয়েজ ভিক্টোরিয়াস, অলওয়েজ মোরাল। কিন্তু পরিস্থিতি যখন আসে, সিচুয়েশন যখন ক্রিয়েট হয়, যখন জিম গট আ চান্স টু প্রুভ হিজ হেরোইক কোয়ালিটিস, যখন তার সামনে একজন সমুদ্রে পড়ে যায়, তার একটা সুযোগ যে এখনই তার উচিত সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে উদ্ধার করা, কিন্তু জিম তখন ব্যর্থ হয়। যখনই সে ঝাঁপ, ইট সিমস মোর ডেঞ্জারাস। গল্পের বইতে সমুদ্র তো এত ভয়ঙ্কর না, বাস্তবে এত ভয়ঙ্কর কেন? এত ভয় লাগছে কেন? মানে জিম ফেইলস টু গ্যাদার হিজ কারেজ। মানে জিম অবাক হয়ে খেয়াল করে যে ওর মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। জিম ফেইলস টু অ্যাক্ট কারেজিয়াসলি, মানে সে কাপুরুষের মতো আচরণ করে, অ্যান্ড অনারেবলি, এবং সে যে গৌরবের সাথে হিরোইজম অর্জন করবে সেটা করতে সে ব্যর্থ হয়। তার যে মর্যাদা, সে মর্যাদার হানি ঘটে। ডিউরিং এ ক্রাইসিস অ্যাট সি shatters his self image, তার নিজের সম্পর্কে যে আত্মবিশ্বাস ছিল, নিজেকে সে যে হিরো মনে করত, তার সেই সেলফ ইমেজ ভেঙে চুরমার হয়ে যায়। মানে সে একেবারেই কনফিউজড হয়ে যায় যে এতদিন আমি কি শিখলাম, গল্পের বই পড়ে এতদিন আমি কি শিখলাম, আর বাস্তবতা এমন কেন? and alters the trajectory of his life, তার জীবনের মোড় ঘুরে যায়। মানে জিম এতদিন ধরে যা শিখেছে, যা জেনেছে, যা বিশ্বাস করেছে, তার সবই হচ্ছে ত্রুটিপূর্ণ। জিম হ্যাজ এ মিথিক কোয়ালিটি। জিমের চরিত্রে একটা মিথ, রূপকথাময় একটা ব্যাপার আছে। মানে জিম নিজেকে রূপকথার চরিত্রের মতো করে বড় করেছে। হয়তো রূপকথার গল্পে আমরা জিমকে বসিয়ে দিতে পারবো, জিম হয়তো ম্যাচ করবে রূপকথার গল্পে, কিন্তু বাস্তব জীবনে জিম ম্যাচ করতে পারছে না নিজেকে। জিম ফেইলস টু এস্টাবলিশ হিম ইন রিয়ালিটি। স্টোরি টেলার মার্লো, আমরা গত ক্লাসে মার্লোর সাথে পরিচিত হয়েছি। এই মার্লো হচ্ছে আমাদের এই নভেলে স্টোরি টেলার। এই মার্লোর পার্সপেক্টিভ থেকে আমরা পুরো গল্পটা জানতে পারি, পুরো উপন্যাসটা মার্লোই আমাদের সামনে ন্যারেট করে। স্টোরিটেলার মার্লো says he often seems to glimpse the essence of Jim. মানে মার্লো সবসময় বলছে যে জিম মানুষটা আসলে কেমন, পুরোপুরি ছবিটা সে কখনো পাচ্ছে না। সরি, জিম মানুষটা আসলে কেমন, তার সামগ্রিক ছবি, ওভারঅল কম্প্রিহেন্সিভ পিকচার মার্লো কিন্তু পাচ্ছে না। মার্লো says he often seems to glimpse the essence of Jim,
মানে সবসময় সে জিমের একটা ছায়া দেখতে পাচ্ছে। পরিষ্কার জিমের পরিষ্কার ছবি সে দেখতে পাচ্ছে না, জিমের একটা অস্পষ্ট ছায়া তার সামনে ফুটে উঠছে। Through a rent in the mist in which he moved and had his being. এই পয়েন্টার মানে হচ্ছে মার্লোর পার্সপেক্টিভ থেকে আমরা জিমের পরিষ্কার একটা ক্যারেক্টারিস্টিক্স, তার চরিত্রের একটা ছবি, পরিষ্কার ছবি আমরা পাচ্ছি না, একটা অস্পষ্ট ছায়াময় ছবি একটা পাচ্ছি। মানে জিম মানুষটা আসলে কেমন ছিল সেটা কিন্তু আমরা পাই না। সাধারণত উপন্যাসগুলোতে কি হয়, একজন অমনিশিয়েন্ট ন্যারেটর থাকে, সব জানতা, উনি সবকিছু জানেন, উনি সবকিছু ব্যাখ্যা করেন। কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি যে আমাদের এই নভেলটা হচ্ছে মডার্ন নভেল। এখানে আমরা কোনো অমনিশিয়েন্ট ন্যারেটর পাবো না। এখানে ক্যারেক্টার গুলোই, এই নভেলের ক্যারেক্টার, একটা ক্যারেক্টার মার্লো, ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স অফ দ্য নভেল, সে নিজের পার্সপেক্টিভ থেকে পুরো গল্পটা বলবে। মার্লো উইল নারেট দ্য হোল স্টোরি। এখন মার্লো তো সবকিছু জানে না, মার্লো ইজ নট অমনিশিয়েন্ট। মার্লো তো জানে না যে জিমের মনের ভেতরে কি আছে, জিম কেমন। মার্লো আমাদেরকে একটা ঝাপসা ধারণা দিচ্ছে। জিম সত্যিকার অর্থে কেমন, তার পুরোপুরি 100% চরিত্র আমরা আসলে পাই না, ফ্র্যাগমেন্টেড ইমেজ পাই আমরা। আমাদের বাস্তব জীবনে যেমন আমরা আমরা কিন্তু আমাদের কাছের মানুষদেরকে চিনি না, আমরা তো নিজেদেরকেই চিনি না। আমরা আমাদের আপন ভাই, আপন বন্ধু, যার সাথে আমরা সারাক্ষণ থাকি, সেই ক্লোজ ফ্রেন্ড, তাদেরকেও আমরা চিনি না। একটা ঝাপসা, একটা খণ্ডিত একটা ছবি, একটা ফ্র্যাগমেন্টেড ইমেজ থাকে আমরা তাদের সম্পর্কে আমরা পাই, কারণ আমরা তো সবকিছু জানি না। We do not know everything. If we do not know everything, then how could we declare that we know everyone? আমরা আসলে কাউকেই চিনি না। আপনাকে যদি আমি জানতে চাই, আপনাকে যদি আমি জানতে চাই, আপনার বন্ধুদের কাছে আমি হয়তো জিজ্ঞেস করতে পারি আপনি কেমন মানুষ। এক একজন আপনার এক এক রকম ছবি আমার কাছে উপহার দেবে। আমি যদি আপনার গার্জিয়ান, বাবা মার কাছে যাই, তাহলে আমি একরকম ছবি পাবো। আমি যদি আপনার টিচারদের কাছে যাই, একরকম ছবি পাবো। আপনার ফ্রেন্ডদের কাছে যাই, আরেক রকম ছবি পাবো। আমি এই কোলাজগুলো একসাথে করে আন্দাজ করার চেষ্টা করবো আপনি কেমন মানুষ। জিমের বেলায়ও আমরা তাই। জিম সত্যিকার অর্থে কেমন সেটা আমাদের পক্ষে বোঝাটা কঠিন, কারণ জিমকে সত্যিকার অর্থে কেউই চেনে না। জিম সত্যিকার অর্থে কেমন মানুষ সেই বিষয়ে আমাদের আইডিয়া নেই। আমরা বিভিন্ন ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে আমরা জিমকে দেখার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হুইচ টাইপ অফ পার্সন জিম ওয়াজ ফ্রম ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সেটাই আমরা পরের পয়েন্টে বলছি যে থ্রু আউট দ্য নভেল, এই নভেল জুড়েই আমরা দেখতে পাচ্ছি জিম অ্যাপিয়ার্স থ্রু দ্য আইজ অফ আদার্স। অন্য মানুষদের পয়েন্ট অফ ভিউ থেকে, অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জিমকে দেখতে পাচ্ছি। অন্যদের চোখ দিয়ে আমরা জিমকে দেখতে পাচ্ছি। লাইক অ্যান ইমপ্রেশনিস্ট পেইন্টিং মেড আপ অফ মাল্টিকালার ডটস। ইমপ্রেশনিস্ট পেইন্টিং যেমন অনেকগুলো অসংখ্য ডিফারেন্ট কালার ডট নিয়ে হয়, এরকম জিমের চরিত্র, জিমস ক্যারেক্টার ইজ এ কালেকশন অফ কনফ্লিক্টিং ইমপ্রেশন। এক একজনের কাছে জিম এক এক রকম। জিম ইজ ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউস। সেটা কেমন? জিম অ্যাপিয়ার্স স্ট্রং। কেউ কেউ বলছে, কোন কোন চরিত্র বলছে জিম ইজ ভেরি স্ট্রং, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি স্ট্রং। আবার কেউ কেউ বলছে উইক, ভেরি উইক, দুর্বল, মেন্টালি উইক। কেউ কেউ বলছে জিম ইজ ভেরি নোবেল, মহান, মহান চরিত্র, ইয়েট কাওয়ার্ডলি, এবং একই সাথে তার মধ্যে কাপুরুষ, কাপুরুষ হওয়ার গুণাবলী আমরা খুঁজে পাই। সেলফ কনফিডেন্ট, জিমের মধ্যে আমরা সেলফ কনফিডেন্ট পাচ্ছি, আত্মবিশ্বাস পাচ্ছি, ইয়েট ইনসিকিউর, এবং একই সাথে তার মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট ঘাটতি আছে। এখন এই যে কোয়ালিটি গুলো, এগুলো কি?
এগুলো সবই হচ্ছে কনফ্লিক্টিং ক্যারেক্টারিস্টিক্স। নভেলের ক্যারেক্টার গুলোর কাছ থেকে জানতে চাই জিম কেমন, উইচ টাইপ অফ পার্সন হি ওয়াজ। আমরা কিন্তু কোনো সহজ অ্যান্সার পাচ্ছি না। কেউ কেউ বলছে জিম ইজ ভেরি স্ট্রং, কেউ বলছে উইক, কেউ বলছে নোবেল, কেউ বলছে কাওয়ার্ড, কেউ বলছে সেলফ কনফিডেন্ট, আবার কেউ বলছে ইনসিকিউর। এখন আমরা কোনটা নেব? এক একজনের কাছে জিম এক এক রকম, এক এক ব্যক্তির কাছে জিম এক এক রকম। তাহলে আমরা কিভাবে জিমকে চিনতে পারবো? জিম, he looks as genuine as a newly minted gold coin, but there lurks some infernal alloy in his metal. কে বলছে এটা? কনরাডি বলছেন যে জিম হচ্ছে স্বর্ণমুদ্রার মতো খাঁটি। স্বর্ণমুদ্রা, গোল্ড কয়েন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের একটু ভাবতে হবে। গোল্ড কয়েন বলা হচ্ছে স্বর্ণমুদ্রার মতো খাঁটি, কিন্তু গোল্ড কয়েন তো খাঁটি গোল্ড না। শুধুমাত্র গোল্ড দিয়ে কি আর গোল্ড কয়েন বানানো সম্ভব? সম্ভব না। তাতে কিছু খাদ দিতে হয়, অন্যান্য মেটাল, অন্যান্য ধাতু যোগ করতে হয়, না হলে তো ওই কয়েনটা স্ট্রাকচার করা যাবে না, কয়েনটা বানানো যাবে না। সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েনে যেমন অনেক খাদ থাকে, অন্যান্য অনেক ধাতু মেশানো থাকে, জিমের বেলায় তাই। জিম ইজ অ্যাজ জেনুইন অ্যাজ এ নিউলি মিন্টেড গোল্ড কয়েন। জিম, তার মধ্যে পজিটিভ কোয়ালিটি যেমন আছে, আবার উইকনেসও তেমন আছে। স্ট্রেংথ, উইকনেস দুইটাই আছে জিমের মধ্যে। আমরা যেমন স্ট্রেংথ পাচ্ছি, আবার উইকনেসও পাচ্ছি। আপনারা যদি নভেলটা পড়া শুরু করেন, যেটা আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য, প্রথম লাইনেই দেখবেন জিমকে ফিজিক্যালি ডিসক্রাইব করা হয়। জিম ইজ ডিসক্রাইবড অ্যাজ অ্যান ইঞ্চ অর টু আন্ডার 6 feet। প্রথমেই জিমের হাইট, উচ্চতা সম্পর্কে আমরা ধারণা পাই একদম নভেলের শুরুতে। জিম ইজ অ্যান ইঞ্চ অর টু আন্ডার 6 feet। একটুর জন্য 2 ইঞ্চি, 1 ইঞ্চির জন্য জিম 6 feet না, একটুর জন্য সে 6 feet না। কেন 6 feet? কারণ সাধারণত রূপকথার গল্পে, বিভিন্ন অ্যাডভেঞ্চার গল্পে হিরোদের হাইট দেখানো হয় 6 feet। 6 feet হচ্ছে আইডিয়াল হাইট অফ আ হিরো। কিন্তু জিম একটুর জন্য সে 6 feet না, 1 ইঞ্চির জন্য সে 6 feet না। তার মানে কি? এখানে আসলে ইনডিরেক্টলি বোঝানো হচ্ছে আমাদের জিম সে একটুর জন্য হিরো না। উইথ ব্লু বয়েশ আইস, তার চোখ বলা হচ্ছে ব্লু, বয়েশ, তার মানে তার মধ্যে একটা ইম্যাচুরিটি আছে। তার চোখ দিয়েই, তার চোখের বর্ণনাতেই বোঝানো হচ্ছে যে জিমের মধ্যে ইম্যাচুরিটি আছে। জিম আসলে ম্যাচিউরড হয়নি, ইটার্নাল ইম্যাচিউরড বয়। কার্লি ফেয়ার হেয়ার অ্যান্ড এ টেন্ডেন্সি টু ব্লাশ, যেটা মোটেও হিরোইক কোয়ালিটি না। আর টেন্ডেন্সি টু ব্লাশ, হিরো কখনো ব্লাশ করে না। মানে জিম হিরো হতে চাচ্ছে, কিন্তু সে বাণী একদম শুরুতেই দেয়া আছে, মানে জিম একটুর জন্য হিরো হতে পারবে না। অ্যাট ইমোশনাল মোমেন্টস, জিম যখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, হি ইজ অফটেন অ্যাট আ লস অফ ওয়ার্ডস, সে মুখের ভাষা হারিয়ে ফেলে, সে আর কথা বলতে পারে না, সে তোতলাতে থাকে। However, there is a high seriousness in his stammering, কিন্তু সে যখন তোতলাতে থাকে তখন সেই তোতলানোর মধ্যেও একটা সিরিয়াসনেস আছে। And his words are deeply felt and hold deep meaning. কিন্তু সে যখন তোতলাতে থাকে, সে অল্প কিছু কথা বলে, কিন্তু সেই কথাগুলোর মধ্যে গভীর অর্থ লুকানো থাকে। এখন জিম সম্পর্কে এখানে আপনাদের খুবই হালকা কিছু আইডিয়া দেয়া আছে,
আপনাদেরকে বেশ ভালো পড়াশোনা করতে হবে এই জিমের ক্যারেক্টারটা জানার জন্য। ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার আমাদের জিম। এখন জিম এর বিষয়ে আপনারা এখনই কোয়েশ্চেন করতে পারবেন না যদি না আপনারা পড়াশোনা না করেন। জিম আপনাদের এতদিন পর্যন্ত যত নভেল পড়েছেন, নভেলে যে ক্যারেক্টার গুলো এসেছে, জিম কিন্তু সেরকম গতানুগতিক চরিত্র না। জিম ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। কেন ডিফারেন্ট ক্যারেক্টার? আমরা তো শুরুতে চাইলাম জিমের সাইকো অ্যানালিসিস করতে, কিন্তু আমরা তো পারছি না। কেন পারছি না? কারণ জিম কেমন সেটা কেউই আমাদেরকে 100% বর্ণনা দিতে পারছে না, এক একজন এক একটা কথা বলছে। তাহলে আমরা কিভাবে জিমকে চিনতে পারবো? আপনাদের কোনো আইডিয়া? কেউ কিছু বলতে পারবেন এই বিষয়ে? এই যে আমরা জিমকে চিনতে পারছি না, উই ফেইল টু আন্ডারস্ট্যান্ড সে মানুষ হিসেবে কেমন, আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। আমরা সাধারণত সাইকো অ্যানালিসিস কিভাবে করি? যখন আমরা এক ক্যারেক্টার সম্পর্কে সবকিছু জানি, তখন আমরা ওই প্রতিটা পার্টে আমরা বিশ্লেষণ নিয়ে আসি, এক্সপ্লেনেশন নিয়ে আসি, কিন্তু আমরা তো জানি না, আমরা তো সবকিছু জানি না। জিমকে কেউই পুরোপুরি জানে না। আমরা বিভিন্ন চরিত্র থেকে আইডিয়া নিয়ে নিয়ে জানার চেষ্টা করছি যে জিম আসলে কেমন। এক একজনের কাছে জিম এক এক রকম। এই যে আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি যে জিম, কেউ কেউ বলছে জিম ইজ স্ট্রং, কেউ কেউ বলছে জিম ইজ উইক, সাম সে জিম ইজ নোবেল, সাম সে কাওয়ার্ডলি। কেউ বলছে ওর মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে, আবার কেউ বলছে ওর মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব আছে। মানে জিমের ক্যারেক্টারটা কনসিস্টেন্ট না। সাধারণত আমাদের প্রোটাগনিস্ট, তাদের চরিত্রের মধ্যে আমরা একটা কনসিস্টেন্সি লক্ষ্য করি, একই রকম তারা আচরণ করে, কিন্তু জিমের চরিত্রের মধ্যে আমরা কিন্তু কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি না, ধারাবাহিকতা নাই। মানে সে এক এক সময় এক এক রকম। আপনারা কি কেউ বলতে পারেন কেন জিম ক্যারেক্টারটা এক এক সময় এক এক রকম লাগছে? আপনাদের কি ধারণা? একটু একটু শেয়ার করেন আমাদের সাথে। আবিদা ভুইয়া কিছু বলবেন? এই যে আমরা বলছি যে জিম, ও হচ্ছে এক এক সময় এক এক রকম, এক একজনের স্যার সে এক এক আমার রকম। বলেন। স্যার আমার কাছে মনে হয় যে সে সব সময় মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে, মানে কনফিউজ থাকে যে কখন কি করবে, মানে কনফিউশনের জন্য হয়তো বা এক এক সময় এক রকম ক্যারেক্টারটা শো হয়। আচ্ছা, আর কোনো আইডিয়া আপনাদের আছে? স্যার জিমের ন্যাচারাল ইনস্টিংক্টটা স্টেডি না, এটা খুবই অস্থির প্রকৃতির, এই জন্য সে ইনস্টিংক্টলি Unstable। অনেক, হ্যাঁ, আনস্টেবল। আচ্ছা, এখন রিয়াদ, আমি যদি ধরেন আমি আপনাকে চিনতে চাই, সাপোজ, এখন আমি আপনাকে কিভাবে চিনবো? আমি যদি সরাসরি আপনাকে গিয়ে বলি যে আমি আপনাকে চিনতে চাই, আপনি কিন্তু নিজেও আপনি কি, আপনি কেমন সেটা কিন্তু আমাকে বোঝাতে পারবেন না, তাই না? জি স্যার। আমি তখন যাব আপনার প্যারেন্টসদের কাছে, আপনার আত্মীয় স্বজনদের কাছে, আপনার ছোট ভাই ছোট বোন তাদের কাছে যাব, আমি জানার চেষ্টা করব, আপনার ক্লাসমেটদের কাছে যাব, আপনার ফ্রেন্ডদের কাছে যাব। আমি সবার কাছ থেকে আপনার সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে রিয়াদ কেমন, রিয়াদ কেমন। দেখবো এক একজন এক একটা কথা বলছে, এবং কারো কারো বর্ণনার সাথে একজনের সাথে আরেকজনের টোটালি মানে মিলে যাচ্ছে, আবার কখনো কখনো একদমই মিলছে না। তখন আমি কনফিউজড হয়ে যাব যে কি ব্যাপার, এক একজন আপনাকে এক এক ভাবে বর্ণনা করছে, আমি এখন কারটা নেব? আমি কিন্তু কনফিউজড হয়ে যাব। জিমের বেলাতেও তাই। মার্লো মার্লো জিমকে বোঝার চেষ্টা করছে, মার্লো জিমকে বোঝার চেষ্টা করছে। এখন জিমকে তো কেউ চেনে না, কারণ জিম কারোর সাথেই বেশি দিন একসাথে থাকে না, কারোর সাথেই জিম বেশি দিন থাকে না, এবং এক একজনের কাছে জিম এক এক রকম মানুষ। কারো কারো কাছে জিম হচ্ছে স্ট্রং, ফিজিক্যালি এবং মেন্টালি দুই দিক থেকে স্ট্রং, কারো কারো কাছে হচ্ছে মেন্টালি উইক। কেউ কেউ বলছে জিম ইজ এ ভেরি নোবেল পার্সন, এক খুবই অনেস্ট, হার্ড ওয়ার্কিং। আবার কেউ কেউ বলছে হি ইজ এ কাওয়ার্ড,
কেউ কেউ বলছে ওর মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাসী, যথেষ্ট ফ্র্যাঙ্ক, ফ্রি, ফ্রেন্ডলি, অনেক আত্মবিশ্বাসী। আবার কেউ কেউ বলছে ভেরি কনফিউজড। মানে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন। হ্যাঁ বলেন। স্যার আমি মনে করি যে মানে জিম খুবই একটা রিয়েলিস্টিক হিরো ক্যারেক্টার, কারণ মানে আমরা নর্মালি মুভি বা অন্যান্য ক্ষেত্রে যেটা দেখি যারাই হিরো থাকে মানে তাদের ল্যাকিংসটা কিন্তু খুব কম দেখানো হয় যে মানে হাউ মাচ পারফেক্ট হি ইজ। কিন্তু লাইক আমাদের নর্মাল লাইফে কিন্তু কোনো মানুষই মানে তার একটা না একটা বাজে দিক তো থাকবেই, খারাপ দিক তো থাকবেই, বা উইক পয়েন্ট তো থাকবেই। তো হ্যাঁ সিচুয়েশন ওয়াইজ জিম তো এক জায়গায় ও মেন্টালি স্ট্রং হতে পারে, আরেক জায়গায় উইক হতে পারে। কোন জায়গায় সে নিজের কনসায়েন্সটাকে ইউজ করতে পারতেছে, আবার কোন জায়গায় সে ঠিক দিকে ইউজ করতে পারছে না। তো এই জিনিসটা যে মানে ওর মধ্যে যে জিনিসটা দেখানো হচ্ছে, আমি মনে করি যে এটা খুবই রিয়েলিস্টিক একটা জিনিস। কিন্তু আমরা কিন্তু জিমকে দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু জিমের পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি না, আমরা ছায়া দেখতে হ্যাঁ পাচ্ছি, মানে উই আর ফ্র্যাগমেন্টেড নট ছবি ক্লিয়ার দেখতে অ্যাবাউট হিম। পাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু নিজেদের সম্পর্কেও জানি না, আমাদের সেলফ জি আন্ডারস্ট্যান্ডিং। আমি যদি নিজেদেরকে জিজ্ঞেস করি, আমি যদি আমাকে জিজ্ঞেস করি যে আমি কে, আমি কি জানি আমি কেমন, এক এক সময় আমি এক এক রকম আচরণ করি। কখনো কখনো আমি স্ট্রং, কখনো কখনো আমি উইক, কখনো কখনো আমি বেশ ডিটারমাইন্ড, আমার আত্মবিশ্বাস অনেক বেশি, মাঝে মাঝে আমি একেবারেই নার্ভাস, কনফিউজড, তাই না? আমাদের জীবনে তো আমরাও তাই, যে আমরা আমাদের লাইফে এক এক সময় আমরা এক এক রকম, সিচুয়েশন অনুযায়ী আমরা বদলে যাই। যতই আমরা বলি যে চরিত্রে কনসিস্টেন্সি থাকা উচিত, সবার একটা ক্যারেক্টার, একটা পার্সোনালিটি গ্রো করা উচিত, কিন্তু আমরা যতই পার্সোনালিটি গ্রো করি না কেন, সিচুয়েশন অনুযায়ী আমরা চেঞ্জ হয়ে যাই। আমরা সিচুয়েশন চেঞ্জ করতে পারি না, কিন্তু সিচুয়েশন অনুযায়ী আমরা চেঞ্জ হয়ে যাই। তখন আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে কিন্তু এক এক রকম ভাবে দেখে, তাই না? কোনোটাই কিন্তু মিথ্যা না, জি স্যার, সবই ওইটাই সত্য। আমি বলতে চাচ্ছিলাম, মানে কোনোটাই মানে স্টেবল থাকতে পারি না। আর জিমের মধ্যে মানে এটা খুব করতেছে, রিফ্লেক্ট করতেছে। আর ওর লাইফের শুরুতেই যে একটা ভুল আছে, যে ও হ্যাঁ রূপকথা হ্যাঁ হ্যাঁ গল্প হ্যাঁ পড়ে ও ধারণা করছে এই গল্পের বইতে যেমন পড়ছি দুনিয়া তো এমনই। জি জি স্যার। এই যে ভুল ধারণাটা, এই ভুল ধারণার ফলে ও কিন্তু ওর যে বেস ফাউন্ডেশনটাই হচ্ছে হ্যাঁ ফল। জি এবং ও যে বলছে যে সারাক্ষণ আমি মোরালিটি ফলো করব, আমি কখনোই ইমোরাল কোনো কিছু করব না, অনৈতিক কোনো কিছু করব না। পার্টনার ক্ষেত্রে যেটা হলো, গত ক্লাসে দেখলাম ও 1 মিনিট আগেই বলল যে আমি এই যাত্রীদের ছেড়ে কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি আমার দায়িত্ব পালন করব। কিন্তু 1 মিনিট পরেই ও কিন্তু ঝাঁপ দিল, জাস্ট 1 মিনিট আফটার। মানে আমরা আসলে জানি না আমরা কেমন, আমরা নিজেরাও জানি না আমরা বিভিন্ন সময় কেন বিভিন্ন কাজ করি। আমরা নিজেরাই মানে অবাক হয়ে যাই আমাদের কাজকর্মে, যে আমার তো এই কাজ করার কথা ছিল না। আমরা নিজেরাই লজ্জিত হই নিজেদের অপকর্মে, যে আমি কেন এই লজ্জাজনক কাজটা করলাম, আমার তো এটা করার কথা না, আমি তো এমন না। এখানে আমরা জিমকে যখন বুঝতে চেষ্টা করব, তখন এই জিনিসগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করবো, যে জিম হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষ। আপনি যেমন, আমি যেমন, আমাদের মধ্যে যথেষ্ট দুর্বলতা আছে, মানে স্ট্রেংথ আছে, আবার আপনার মধ্যে আমার মধ্যে দুর্বলতাও আছে। জিমকে যখনই আমরা ক্রিটিসাইজ করতে যাব, সবসময় আগে নিজের দিকে তাকাবেন, আপনি কেমন। জিম ওর লাইফে কেন ব্যর্থ হলো, অথবা আপনি কি বলতে চাচ্ছেন সে ব্যর্থ হয়নি, সে কি ব্যর্থ হয়েছে কি ব্যর্থ হয়নি, এটার আলোচনা কিন্তু আমাদের আরো অনেক দূর যাবে, আমরা কিন্তু এখনই সেই সিদ্ধান্ত নিতে পারছি না। জিমকে বুঝতে চাইলে আমাদের মার্লোর সম্পর্কে জানতে হবে। আমাদের এই নভেলটা, লর্ড জিম নভেলটা, এই নভেলটা আমরা মার্লোর পয়েন্ট অফ ভিউ থেকে জানতে পারছি। মার্লো ইজ দ্য স্পিকার অফ দিস নভেল। আমরা এই নভেলের সবকিছু মার্লোর পার্সপেক্টিভ থেকে জানতে পারছি। ক্যাপ্টেন মার্লো ইজ অ্যাবাউট 20 years জিম সিনিয়র, জিমের থেকে মোটামুটি 20 বছরের বড়, an experienced seaman and the narrator of Jim's story.
মার্লো কিন্তু এই জিমের জীবনের গল্পটা আমাদের সামনে উপস্থাপন করছে। মার্লো ইজ দ্য ন্যারেটর অফ জিমস স্টোরি। মানে আমরা জিমের যে ছবিটা আমাদের সামনে ফুটে উঠছে, এটা কিন্তু মার্লোর পার্সপেক্টিভ, নট দ্য আলটিমেট পার্সপেক্টিভ। আমরা কিন্তু একদম 100% গুরুত্ব দিয়ে বলতে পারবো না যে জিম আসলে এমনই ছিল। মার্লো তার পার্সপেক্টিভ থেকে জিমকে ব্যাখ্যা করেছে। মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন ক্যারেক্টারের ব্যাখ্যাও আমরা পাবো। ইন দ্য কোর্স অফ হিজ প্রফেশনাল ক্যারিয়ার অ্যাট সি, মার্লোর অনেক লম্বা ক্যারিয়ার, অনেক দিন ধরে মার্লো হ্যাজ ট্রেন্ড ইয়াং ম্যান লাইক জিম। জিমের মতো অনেক নাবিককে সে ট্রেনিং দিয়েছে ফর দেয়ার ম্যারিটাইম সার্ভিস। মানে জিমের মতো এরকম আরো অনেক নাবিককে সে ট্রেনিং দিয়েছে। হি সিজ ইন জিম দ্য এসেন্স অফ ইউথ। জিমের মধ্যে সে যৌবনের প্রতীক খুঁজে পাচ্ছে। মানে যৌবনে মানুষ, তারুণ্যে মানুষ যেরকম তার চিন্তা ভাবনা থাকে, তার যে টকবগে তারুণ্য, তার যে একটা তেজ থাকে কার্যকর্মে, জিমের মধ্যে সেই উদ্যম উদ্দীপনা সে দেখতে পায়। On the brink of life and adventure, looking with shining eyes, মানে একটা অ্যাডভেঞ্চার, লাইফের একটা অ্যাডভেঞ্চার সবসময় খুঁজে বেড়ায়। Upon the glitter of the vast ocean, a glitter which is only a reflection of his own glances full of fire. মানে জীবন সম্পর্কে তার যে আকুল আগ্রহ, জীবনকে সে পুরোপুরি এনজয় করতে চায়, পুরোপুরি উপভোগ করতে চায়, লাইফটাকে এনজয় করতে চায়। এই যে আশা, এই আশা কিন্তু তার চোখে মুখে দীপ্তি দিচ্ছে। জীবন সম্পর্কে তার যে আশাবাদ, অপটিমিজম, এটা মার্লোকে প্রবলভাবে আলোড়িত করে। যে জিমের মধ্যে জীবন সম্পর্কে এক তীব্র তৃষ্ণা, আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই। মার্লো ইজ ড্রন টু জিমস ইউথফুল আইডিয়ালিজম। এই যে জিম, তার মধ্যে যে রোমান্টিসিজম, জিম সমুদ্রে সমুদ্রে তার জীবন কাটিয়ে দিতে চায়। সে 8-10 জন মানুষের মতো এই বোরিং লাইফ, মনোটোনাস লাইফ সে মোটেও লিড করতে চায় না। সে লাইফটাকে পুরোপুরি এনজয় করতে চায়। এই যে জিমের আকাঙ্ক্ষা, জীবনের প্রতি জিমের প্রবল তৃষ্ণা, এটা কিন্তু মার্লোকে আকৃষ্ট করে। এখন জিম যে জিনিসটা চায়, বুকে হাত দিয়ে বলেন তো, আপনিও কি চান কিনা? আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে 99% আমরা আমাদের লাইফের কোনো না কোনো সময় এটা আমাদের কাজ করে, যে সব বাদ দিয়ে আমি লাইফটা এনজয় করবো, আমি সারা পৃথিবীতে ঘুরে বেড়াবো, আমি দেশে দেশে ঘুরে বেড়াবো। আমি, এটা তো আমাদের সবার মধ্যেই একটা আসে, তাই না? বলেন তো, আমাদের সবার মধ্যেই এই স্বপ্নটা আসে না? বলেন তো, হৃদয় বলেন তো, হৃদয়, হৃদয় আছেন? জি স্যার। ইচ্ছা করে না পুরো পৃথিবীটা ঘুরি সব বাদ দিয়ে? জি স্যার, জি স্যার। আমরা সবাই সেই অ্যাডভেঞ্চারটা চাই। মাঝার কি বলেন? মাঝার জি স্যার। ইচ্ছা করে না যে সব বাদ দিয়ে জি স্যার। ঘুরি? জিমের জীবনের সেই ইচ্ছাটাও এরকম, যে সে মানে এইরকম 8-10 জন মানুষের মতো সে বোরিং লাইফ লিড করতে চায় না। সে চায় একটা অ্যাডভেঞ্চারাস লাইফ, লাইফটা এনজয় করি। এটা সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। আমরা সবাই চাই একটু মানে রোমাঞ্চকর একটা জীবন আমাদের মধ্যে আসুক, আমরা যেন রোমাঞ্চকর একটা জীবন যাপন করতে পারি। এখন এই যে জিমের আকাঙ্ক্ষা, এটা কিন্তু শুধু জিমের একার না, এটা আমাদের সবারই আকাঙ্ক্ষা। দিস ইজ দ্য থার্স্ট, এই অ্যাডভেঞ্চার, থার্স্ট ফর অ্যাডভেঞ্চার, দিস ইজ থার্স্ট ফর এভরি ম্যান। এটা সবারই জীবনের একটা আকাঙ্ক্ষা, প্রবল তৃষ্ণা জীবনের প্রতি। আমরা চাই একটা, আমাদের জীবনটা রঙিন হোক, রোমাঞ্চকর হোক। এখন মার্লো এই জিমের যে স্বপ্ন, তার যে রঙিন স্বপ্ন, সে রঙিন একটা জীবনের স্বপ্ন দেখে। এই স্বপ্নের প্রতি সে আকৃষ্ট হয় কেন? কারণ মার্লো যখন ছোট ছিল, মার্লো যখন তরুণ ছিল, তখনও কিন্তু সে জিমের মতো এরকম স্বপ্ন দেখতো যে এরকম একটা জীবন, এরকম একটা রোমাঞ্চকর জীবন আমার হোক। এটা সবারই স্বপ্ন। এইটা দেখে জিমের প্রতি সে আকৃষ্ট হয় এবং সে সিম্প্যাথি ফিল করে। একই সাথে while repulsed by his criminal desertion of the Patna, আবার যখনই সে মনে করে এই জিম, সে পাটনার 800 যাত্রীর জীবন বিপন্ন করে
সে পালিয়ে গিয়েছিল। মনে রাখেন, এটা কিন্তু সিরিয়াস ক্রাইম। 800 পিপল, 800 মানুষের জীবন বিপন্ন করে জিম ঝাঁপ দিয়েছিল। জিম তো কত বড় বড় কথা বলেছিল যে আমি নামবো না, আমি আমার দায়িত্ব পালন করব, এই প্রত্যেকটা মানুষের জীবন সে রক্ষা করবে, কত বড় বড় কথা। অথচ 1 মিনিট পর সেও অন্যদের সাথে লাভ দিয়েছে, অন্যদের সাথে পালিয়ে গেল। তাহলে এই জায়গায় আমাদের কনফিউজড আমরা। জিম তার যে অ্যাকশনটা, এর কিন্তু কোনো ক্ষমা নাই অ্যাকচুয়ালি। 800 পিপলস লাইফ, 800 জন মানুষের জীবন সে সিকিউর করতে ব্যর্থ। তার দায়িত্বে কত বড় অবহেলা। 800 লাইভস, 800 মানুষের জীবন সে বিপন্ন রেখে পালিয়ে আসে। তাহলে জিম নিজেকে কিভাবে একজন নাবিক হিসেবে দাবি করে, নিজেকে কিভাবে সে একজন ক্রু, একজন সিম্যান হিসেবে দাবি করে, যদি তার যাত্রীদের নিরাপত্তা সে নিশ্চিত করতে না পারে? যখনই জিমের এই এই দিক আমাদের সামনে প্রকাশিত হয়, তখন কিন্তু জিমের প্রতি আমাদের একটা রাগ, একটা জিমের প্রতি কিন্তু আমাদের একটা ঘৃণা, একটা গোপন ঘৃণা কিন্তু বের হয়ে আসে। মার্লোর মধ্যেও আছে। মার্লো জিমের যখন এই এই ছবিটা দেখতে পাচ্ছে, মার্লো জিমের প্রতি একটা বিতৃষ্ণা, একটা ঘৃণা কিন্তু কাজ করছে। মার্লো এক্সপিরিয়েন্স আ মিক্স অফ সিম্প্যাথি এন্ড অ্যান্টিপ্যাথি রিগার্ডিং জিম। জিমের প্রতি সবসময় ওর অ্যাম্বিভ্যালেন্স, সাইমালটেনিয়াস একটা পজিটিভ এন্ড নেগেটিভ ফিলিংস কিন্তু কাজ করছে। এটাকে বলে অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে সাইমালটেনিয়াস লাভ হেট রিলেশনশিপ। একই সাথে লাভ, একই সাথে হেট। জিমের প্রতি মার্লোর কিন্তু লাভ হেট রিলেশনশিপ কাজ করছে। একই সাথে সিম্প্যাথি এন্ড অ্যান্টিপ্যাথি রিগার্ডিং জিম। কিভাবে সিম্প্যাথি? কিভাবে sympathy? Because Jim is naive, romantic illusions reminds Marlowe of his own youthful dreams. Sympathy কেন কাজ করছে? কারণ জিমের মধ্যে মার্লো তার তরুণ বয়সের অস্তিত্বকে খুঁজে পাচ্ছে। জিম যেমন নাইভ, হাদাবোদা, বোকাশোকা মানুষ, মানুষজন যা বোঝে সে তাই বিশ্বাস করে, মানুষজন যা বলে সে তাই বিশ্বাস করে। Sorry. Romantic illusions reminds Marlowe of his own youthful dreams. মার্লো যেন তার তারুণ্যে ফিরে যায় জিমকে দেখে, এই জন্য সে জিমের প্রতি সিম্প্যাথি ফিল করে। অ্যান্টিপ্যাথি কেন? অ্যান্টিপ্যাথি কেন ফিল করছে? অ্যান্টিপ্যাথি বিকজ জিম has violated the time-honored moral codes held by the community of mankind. বিশেষ করে যারা নাবিক হবে, নাবিক হওয়ার সময় তাদের একটা শপথ করতে হয়। ডাক্তার হওয়ার সময় ডাক্তাররা যেমন শপথ করে, যে কোনো পেশায় ঢোকার আগে, ডাক্তারদের কথা বলি, ডাক্তাররা যখন তাদের পেশায় যখন ঢুকে তখন তাদেরকে একটা শপথ করতে হয়। একইভাবে নাবিকরা যখন তাদের পেশায় ঢুকতে থাকে তখন তাদেরও একটা শপথ করতে হয়। সেটা হচ্ছে যাত্রীদের জীবন সবার আগে, প্যাসেঞ্জার্স, তাদের লাইফ সবার আগে। প্রতিটা যাত্রীর জীবন নিরাপত্তা নিশ্চিত করার পর তারপর তারা নিজেদের দিকে খেয়াল রাখবে। কিন্তু মার্লো, জিম সেই মূল শপথ সেটা ভুলে গিয়েছিল। এই জিম ভায়োলেটেড দ্য টাইম অনার্ড মোরাল কোডস। মোরাল কোডস, সিমেন এই কি বলে, সে একজন নাবিক হতে চেয়েছিল। একজন নাবিক, একজন সেইলার, তার কিছু মোরাল কোড আছে। এই কোড যদি সে ভঙ্গ করে তাহলে সে নাবিক হওয়ার সমস্ত অধিকার সে হারিয়ে ফেলে। যেই মুহূর্তে জিম 800 পিলগ্রিমস তাদের জীবনের থেকে তার জীবনের গুরুত্ব বেশি মনে করলো, ওই মুহূর্তে সে নাবিক হওয়ার সমস্ত অধিকার কিন্তু হারিয়ে ফেললো। What was the consequence? Jim lost his license as a করতে পারবে না। মার্লো একই সাথে জিমের প্রতি সহানুভূতিও ফিল করে, আবার তার প্রতি বিতৃষ্ণাও কাজ করে।
At the same time, sympathy and antipathy regarding Jim. এখন আমরা মার্লোকে কেন আমরা জানার চেষ্টা করছি? মার্লোকে জানার চেষ্টা করছি জিমকে জানার জন্যই। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে জিম সম্পর্কে জানা। We are trying to understand Jim. আমরা মার্লোর পার্সপেক্টিভ থেকেই তো জিমকে আমরা জানবো। মার্লো, আমরা কন্টিনিউ করি মার্লো সম্পর্কে। In the moment of Jim's deepest despair, জিম যখন খুবই হতাশায় নিমজ্জিত, জিমের সামনে যখন আর কোনো পথ খোলা নেই, মানে জিম ইজ অ্যাবাউট টু কমিট সুইসাইড, সেই জিমের চরম ডিপ্রেশনের সময় মার্লো স্টেপস ইন টু হেল্প হিম। অবশেষে মার্লো ওর প্রতি করুণাবোধ করে এবং মার্লোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। মার্লো স্টেপস ইন টু হেল্প হিম, মার্লো সিদ্ধান্ত নেয় যে তাকে সে সাহায্য করবে। অ্যাসিউমিং দ্য রোল অফ বেনিফ্যাক্টর অ্যান্ড আ ফাদার ফিগার, মার্লো শুধুমাত্র একজন সাহায্যকারী হিসেবে আবির্ভূত হয় না, এবং সে হি অ্যাপিয়ার্স অ্যাজ আ ফাদার ফিগার। জিমের বাবা সম্পর্কে, জিমের বাবা একজন পার্সন ছিলেন ওই পর্যন্তই, কিন্তু তার জীবনে ওইভাবে তার বাবার ইনফ্লুয়েন্স আমরা কিন্তু দেখিনি। সেই হিসাবে মার্লো জিমের জীবনে একজন ফাদার ফিগার হিসেবে আবির্ভূত হন। হি ইজ সামওয়ান জিম ক্যান ট্রাস্ট, জিমের বিশ্বাসের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মার্লো, and who wishes to help him regain what he has lost in the wake of Patna incident. জিম যা হারিয়েছে জীবনে, তার সেই হারিয়ে যাওয়া জীবনটাকে যেন কিছুটা ফেরত দেয়া যায়। Everyone deserves a second chance. আমরা যত বড় অপরাধী করি না কেন, it doesn't matter, আমরা যত বড় অপরাধী হই না কেন, we all deserve a second chance. জিম সে তো মানুষ ভালো, যদিও তার মধ্যে উইকনেস আছে, আমাদের মধ্যেও সবারই উইকনেস আছে, আমরাও তো কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, কেউ উই আর নট 100% পারফেক্ট, আমাদের মধ্যেও দোষ ত্রুটি আছে, কিন্তু তারপরেও সবাই, everyone deserves a second chance. Jim also deserves a second chance. Simultaneously, একই সাথে Marlowe becomes a conduit for bringing Jim's story to the world that has harshly judged and rejected him. পুরো পৃথিবী জিমকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে। পুরো ইউরোপিয়ান সোসাইটির চোখে জিম একজন ব্যর্থ মানুষ, মানে এমন ভাবে জিমকে অপমান করা হয়েছে, এমন ভাবে জিমকে সভ্য সমাজ থেকে বাহির করে দেওয়া হয়েছে, এমন ভাবে তাকে একঘরে করে দেওয়া হয়েছে যে এই সমাজের কাছে জিম ইজ নো ওয়ান, আনওয়ান্টেড, আউটকাস্ট। এখন একটা সমাজ যখন এত কঠিন ভাবে এই সমাজের মানুষকেই যখন বর্জন করে, তখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই সমাজ কি আসলেই মানুষের জন্য, নাকি মানুষ কি সমাজের জন্য, নাকি সমাজ মানুষের জন্য, কোনটা? জিম সে জীবনে একটা ভুল করেছে, এই ভুলের জন্য সে কি এত বড় শাস্তি কি ডিজার্ভ করে কিনা? পুরো পৃথিবী জিমকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে বাতিল করে, কিন্তু জিমের কি কোনো সুযোগ থাকা উচিত না? একটা মানুষ যত বড় অপরাধী করুক না কেন, একটা মানুষ সে যত বড় অপরাধী করুক না কেন, তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। জিম তার এক ভুলের শাস্তিতে তার সারা জীবন ধ্বংস হয়ে যাবে, এটা তো হতে পারে না। He relates Jim's story as seen through his own eyes as well as the eyes of others such as Captain Bradley, Stein and Jewel. জিম মানুষটা কেমন এটা তো আমাদের জানার উদ্দেশ্য, তাই তো? জিম কেমন সেটা জানা এত সহজ না। সাইকোঅ্যানালিসিস অফ জিম ইজ নট সো ইজি। আমরা যদি জিমকে চিনতে চাই তাহলে আমাদের 4টা পার্সপেক্টিভ অন্তত আনতে হবে। 4 পার্সপেক্টিভ,
জিমকে আমাদের চারটা পয়েন্ট অফ ভিউ, চারটা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে হবে। মার্লো তো আছেই, হিজ ওন আইজ অ্যাজ দ্য আইজ অফ আদার্স। যেমন ক্যাপ্টেন ব্রায়ারলি, এই একটা ক্যারেক্টার। ক্যাপ্টেন ব্রায়ারলির আন্ডারে জিম অনেকদিন চাকরি করেছে। ব্রায়ারলির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জিমের একটা বর্ণনা পাবো। স্টাইন, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা বর্ণনা পাবো। এবং আলটিমেটলি জুয়েল, তার beloved ওয়াইফ জুয়েল, তার পার্সপেক্টিভ থেকেও আমরা জিমের একটা বর্ণনা পাবো। এখন মার্লো সম্পর্কে তো আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, আর জুয়েল সম্পর্কে একটা ধারণা আমি এখন আপনাদেরকে দিয়ে দিব, বাট এই দুটো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। ক্যাপ্টেন ব্রায়ারলি এন্ড স্টাইন, এই দুটো আপনারা খুঁজে বের করবেন তাদের পয়েন্ট অফ ভিউ থেকে জিম কেমন। আমরা জুয়েলটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, জুয়েল সম্পর্কে। ফর এক্সাম্পল, জুয়েল, জিমস beloved ওয়াইফ জুয়েল। এই জুয়েলের দৃষ্টিভঙ্গি থেকে জিম কেমন? জুয়েল কে? হু ইজ জুয়েল? জুয়েল ইজ daughter of the Dutch Malay woman and stepdaughter of Cornelius. জুয়েলের মা একজন ডাচ মালয়। জুয়েলের মা একজন মিক্সড, হাফ এশিয়ান হাফ ইউরোপিয়ান। জুয়েলের বাবা একজন ইউরোপিয়ান, কর্নেলিয়াস। A white girl, জুয়েল ইজ a white girl। ভালো করে খেয়াল করেন, জুয়েল কিন্তু সাদা চামড়ার। মানে কি? জুয়েল গট the European skin. A white girl who has been raised in Patusan. Jewel is raised in Patusan. ছোটবেলা থেকেই পাটুসানে বড় হয়েছে। She and Jim fall in love. She and Jim fall in love and she loves Jim with both fierceness and affection. A very important point to note. জিমের প্রতি তার যে ভালোবাসা, সেটা কিন্তু গতানুগতিক কনভেনশনাল ট্র্যাডিশনাল লাভ না। জিমের প্রতি জুয়েলের ভালোবাসাটা একটু অন্যরকম। জিম is loved by Jewel with both fierceness and affection. জিমের প্রতি জুয়েলের যে ভালোবাসা, এর মধ্যে একটা তীব্রতা আছে, একটা অ্যানিমালিস্টিক একটা ব্যাপার আছে, একটা তীব্রতা আছে, ফিয়ার্সনেস। She makes him promise never to leave her. জুয়েল জিমকে প্রমিস করে বেশ কয়েকবার, যাতে জিম নেভার টু লিভ হার, জিম যেন কখনোই তাকে ছেড়ে চলে না যায়, একদম শুরু থেকে। She is not as trusting of people as Jim is. জিম যেমন নাইভ, লোকজনকে গণহারে বিশ্বাস করে, মানুষ যা বলে তাই বিশ্বাস করে, লোকজন যা বলে সে তাই বিশ্বাস করে। জিমের মতো সে এত নাইভ না, not so trusting as Jim. And she is quick to anger when Jim is threatened. জিমের লাইফ যখন থ্রেটের মুখে পড়ে, তখন জিমের আগে জুয়েল বেশি রিঅ্যাক্ট করে। When Jim's life is at danger, Jewel is quick to anger. জুয়েল, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি জিমের থেকেও বেশি অ্যাক্টিভ হচ্ছে জুয়েল। In this relationship, Jewel is more active than Jim. She often guards Jim's door at night. জিমের লাইফ যখন বিপন্ন, তখন জিম ঘুমায় আর জুয়েল পাহারা দেয়। উল্টা ঘটনা ঘটার কথা, তাই না? যে ওয়াইফ ঘুমাবে, হাজবেন্ড পাহারা দেবে। এখানে উল্টা, এখানে হাজবেন্ড ঘুমাচ্ছে, ওয়াইফ পাহারা দিচ্ছে। She often guards Jim's door at night. ভেতরে জিম ঘুমাচ্ছে আর দরজা লাগিয়ে জুয়েল বাইরে পাহারা দিচ্ছে। She loves Jim jealously. মানে Jewel is jealous towards others. She loves him jealously and guards over him in his sleep. জিম যখন ঘুমায় তখন জুয়েল সে তখন পাহারা দেয়। কেন পাহারা দেয়? As she fears
he will live as other men such as her father have done before. জুয়েলের আসল বাবা, জুয়েলের যে রিয়েল ফাদার, সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। জুয়েলকে ঘুমানো অবস্থায় রেখে জুয়েলের যে সত্যিকারের বাবা, রিয়েল ফাদার, হি লেফট হার। সেই ভয় জুয়েলের মধ্যে, সেই ট্রমা জুয়েলের মধ্যে রয়ে গেছে। সেজন্য প্রায় রাতেই সে জিমকে পাহারা দিত। জুয়েলের মধ্যে ভয় ছিল, তার বাবা, আসল বাবা যেমন তাকে রেখে চলে গেছে, সেইভাবে জিমও হয়তো চলে যাবে। সেই ভয়ে জুয়েল জিমকে প্রায় পাহারা দিত। She fears Jim will live as other men such as her father have done before. She is a pragmatic woman. জুয়েল হচ্ছে খুবই pragmatic, খুবই practical lady and encourages Jim to fight to survive after Dane Warris's death. জেন্টলম্যান ব্রাউনের হাতে যখন ডোরামিনের ছেলের মৃত্যু হয়, তখন জিম তো সিদ্ধান্ত নিল সে আত্মসমর্পণ করবে। সে তো কথা দিয়েছে যে গ্রামের একজন মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয়, জিম দায়ী থাকবে, সে তার জীবন বিসর্জন দিবে। এখন ডোরামিনের একমাত্র ছেলে ডেইন ওয়ারিস, সে মারা গেছে। জিম তার কথার মর্যাদা রক্ষা করার জন্য, তার হিরোইক কোডটাকে প্রোটেক্ট করার জন্য সে ডোরামিনের সামনে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু জুয়েল ওকে বারবার অনুরোধ করে টু ফাইট টু সার্ভাইভ, হয় যুদ্ধ করো অথবা পালিয়ে যাও। কিন্তু জিম জুয়েলের কোনো কথাই রক্ষা করে না, কোনো অনুরোধই সে রক্ষা করে না। জুয়েল একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করেছে জিমের জীবন রক্ষার জন্য, জিমকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু জিম, সে এতটাই অবসেসড ছিল, জিম এতটাই অবসেসড ছিল তার পার্সোনালিটি, তার হিরোইক ইমেজের উপর, যে তার কাছে পরিবারের থেকে তার ব্যক্তিগত সম্মান রক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখানে অবশ্যই অনেক বিতর্ক হবে যে জিমের ডিসিশনটা, এই যে জিম শুধুমাত্র নিজের সম্মানের কথাই চিন্তা করলো, তার পরিবারের কথা সে চিন্তা করলো না। মার্লো encounters her after Jim's death at Steins. জিমের মৃত্যুর পর আমরা আলোচনা করেছি যে তার ওয়াইফ এবং তার বিশ্বস্ত যারা, তার দলে যারা ছিল, তারা কেউই আর ওই পাটুসান দ্বীপে থাকার অধিকার হারায়, মানে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। জুয়েল যখন পালিয়ে যাচ্ছে, তখন স্টাইনের কাছে মার্লোর সাথে জুয়েলের শেষ দেখা হয়। Jim's death, where she, broken and saddened, remind Marlo that her prediction of Jim's infidelity has come true. এখানে জুয়েল সে একদম ব্রোকেন পারসন, খুবই বেদনার্ত, একদম ভেঙে পড়েছে। তখন এই জুয়েল মার্লোকে মনে করিয়ে দেয় যে সে কি ভবিষ্যৎবাণী করেছিল। ভবিষ্যৎবাণীটা কি ছিল? প্রেডিকশন অফ জিমস ইনফিডেলিটি, মানে জিমকে সে বিশ্বাসঘাতক বলছে, জিমকে সে বেঈমান বিশ্বাসঘাতক বলছে, কারণ জিম তার প্রমিস রক্ষা করেনি। জিম ডোরামিনকে প্রমিস করেছিল, সেই প্রমিসের মর্যাদা রক্ষা করলো, কিন্তু জুয়েলের প্রতি তার যে প্রমিসটা ছিল, সে সেই প্রমিসকে ভুলে গেল। মানে একটা প্রমিসকে রক্ষা করতে গিয়ে সে আরেকটা প্রমিসকে ভুলে গেল। খুব ভালোভাবে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে জুয়েলের এই সিদ্ধান্তগুলো থেকে আমরা আসলে কি শিক্ষা পাচ্ছি। আলটিমেটলি জুয়েল, she cannot forgive Jim for his code of honor, a code which requires his death. Code of honor
যদি এমন হয় দ্যাট ইট রিকোয়ার্স ডেথ, তাহলে সেই সম্মানের প্রয়োজন আছে কিনা? সম্মানের থেকে জীবন বড় নাকি জীবনের থেকে সম্মান বড়? নিজের আত্মসম্মান রক্ষা জরুরি নাকি পরিবারের সুরক্ষা জরুরি? সেফটি অফ ফ্যামিলি অর প্রোটেকশন অফ ডিগনিটি, কোনটা বড়? এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে। জুয়েল বলছে যে যেই আত্মসম্মান, যে গৌরবের জন্য জিম তার পরিবারকে বিসর্জন দিল, আসলেই কি ওই রকম গৌরবের মানুষের প্রয়োজন আছে কিনা? যে গৌরবের জন্য জীবন বিসর্জন দিতে হয়, সত্যিকার অর্থেই সেই গৌরবের প্রয়োজন আছে কিনা? আর জিম যে ডিসিশনটা নিল, এই ডিসিশনটা কি আসলে রাইট ডিসিশন কিনা? এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। জিম টুক আ ডিসিশন, বড় একটা ভুল করে ফেলেছে। জিমের জীবনে কি কি ভুল আছে এটা আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো, এবং আমরা আলটিমেটলি এই সবগুলো আলোচনা থেকে আমাদের একটাই উদ্দেশ্য, যে আমরা আসলে জিম থেকে কি শিক্ষা পাচ্ছি। আমরা তো ক্লাসের শুরুতেই বললাম যে জিম আসলে আপনার মতো আমার মতো। জিম ইজ এ ভেরি অর্ডিনারি পারসন, আ কমন ম্যান লাইক ইউ অ্যান্ড মি। আপনার আমার মতো খুবই সাধারণ একজন মানুষ। সে যে ভুলগুলো করছে, এই ভুলগুলো কিন্তু আমরাও আমাদের জীবনে কখনো না কখনো করি, এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে সাবধানে। অনেক কিছু শিখার আছে এই ভুল সিদ্ধান্তগুলো থেকে। We will try our best to get lessons from these wrong decisions. আজকে আমরা এই মেজর ক্যারেক্টার গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। মেজর ক্যারেক্টার্স, ইট ওয়াজ আওয়ার ফোকাস, দ্য মেজর ক্যারেক্টার্স অফ লর্ড জিম। কিন্তু আমরা সবগুলো চরিত্রের উপর সমান গুরুত্ব দিচ্ছি না। আমরা মার্লো, জুয়েল, এই ক্যারেক্টার গুলো আমরা আলোচনা কেন করছি? যাতে আমরা জিম চরিত্রটাকে আরো ভালোভাবে বুঝতে পারি। জিম চরিত্রটা বোঝা খুবই জটিল। কেন? কারণ জিম যে সত্যিকার অর্থে কেমন সেটা কেউ জানে না। মার্লো তার সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে জিমের একটা আংশিক খণ্ডিত ছবি, এক ফ্র্যাগমেন্টেড ইমেজ আমাদের সামনে দিচ্ছেন। অন্যান্য বিভিন্ন চরিত্র, ব্রায়ালি, স্টাইন, তারাও কিন্তু তাদের সীমিত পার্সপেক্টিভ, মানে লিমিটেড পার্সপেক্টিভ থেকে আমাদের সামনে জিম কেমন তার একটা ছবি প্রকাশ করছেন। জুয়েলও কিন্তু জিমের যে ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন, এই ছবিটাও কিন্তু 100% কম্প্রিহেন্সিভ না, নট পারফেক্ট। আমরা আমাদের বাস্তব জীবনে যেসব চরিত্রের সাথে সাক্ষাৎ করি, আমরা কিন্তু তাদেরকে পুরোপুরি চিনি না। ইট ইজ ইম্পসিবল টু নো এনি ক্যারেক্টার পারফেক্টলি। ইভেন আমরা আমাদের নিজেদেরকেও চিনি না। এই যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা গত ক্লাসে আমরা বললাম যে স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু আমাদের এই নভেলের একটা মূল থিম। স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এই সেলফ আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু জরুরি। আমরা নিজেদেরকেই চিনি না, আবার আমরা অন্য মানুষকে কিভাবে চিনবো? দেখা গেছে যে যেই দোষের জন্য আমরা অন্য কাউকে ক্রিটিসাইজ করি, সেই দোষ বহাল তবিয়তে আমাদের মধ্যেও আছে। তাহলে এটা হিপোক্রেসি হয়ে গেল না? যে ভুল, যে দোষ ত্রুটির জন্য আপনি অন্য কাউকে ক্রিটিসাইজ করছেন, সেটা তো আপনার মধ্যেও আছে। আমরা এখানে উই আর নট হিয়ার টু জাজ জিম। আমরা এখানে জিমকে ক্রিটিসাইজ করার জন্য আসিনি, সেই অধিকার আমাদের নাইও। কারণ জিমের মধ্যে যে উইকনেস আছে, আপনার আমার মধ্যেও সেই উইকনেস আছে। আমরা শুধু বুঝতে চাই যে জিম কেন এই ভুলগুলো করলো, জিমের লাইফে এত বড় বড় ভুলগুলো, এগুলো সে কেন করলো। আমরা এখন পর্যন্ত লিস্ট যদি করি, জিমের জীবনের প্রথম ভুল ছিল পাটনা থেকে কাপুরুষের মতো ঝাঁপ দেয়া। ওই জায়গায় সে নিজের দায়িত্ব পালন করেনি।
দ্বিতীয় বড় ভুল ছিল যখন সে জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল, এটা তার অনেক বড় একটা ভুল ছিল। এবং লাস্ট, দ্য মোস্ট সিরিয়াস মিস্টেক হচ্ছে সে যখন তার নিজের জীবনকে সারেন্ডার করলো। প্রথমবার সে যখন পাটনা থেকে ঝাঁপ দিল তখন সে 800 জীবন, 800 লাইফস কে রিস্কে ফেলে দিল। যখন সে জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল তখন কিন্তু সে হাজার হাজার মানুষের জীবন, পাটুসানের থাউজেন্ডস অফ লাইফ, তাদের সবাইকে কিন্তু সে রিস্কের মুখে ফেলে দিয়েছিল। এবং আলটিমেটলি সে যখন তার লাইফটাকে সারেন্ডার করলো তখন সে তার সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষ জুয়েল, তার জীবনকে হুমকির মুখে ফেলে দিল। মানে যখনই জিম ভুল সিদ্ধান্ত নিচ্ছে তখন তার জন্য অন্যরা সাফার করছে। তোমার ভুলের জন্য তুমি সাফার করো, ঠিক আছে, কিন্তু তখন তোমার ভুলের জন্য অন্যরা সাফার করে, তখন সেটা অনেক বড় অপরাধ। দ্যাট ইজ নট আ ফল্ট এনিমোর, দ্যাট ইজ এ ক্রাইম। এবং আমরা আমাদের জীবনে প্রায় এরকম ছোটখাটো অন্যায় করি, আমাদের ভুলের জন্য আমাদের কাছের মানুষরা সাফার করে। আমরা আলটিমেটলি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। আমরা জিমকে বোঝার চেষ্টা করছি, জিমকে আমরা বোঝার চেষ্টা করছি, এবং আমরা নিজেদেরকে যতখানি সেভ রাখতে পারি এসব ভুল থেকে। আচ্ছা, এখন আমরা কিছু জেনারেল ডিসকাশন করি, সাধারণ আলোচনা করি। ও আজান দিচ্ছে অবশ্য, আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই, তাহলে আজানটা শেষ হোক, তারপর আমরা জেনারেল ডিসকাশনে আসবো। আজকের লেকচার নিয়ে আমরা একটা সিম্পল একটা ডিসকাশন করবো আর কি।
Okay, let's continue with our discussion. আজকের লেকচার সম্পর্কে আমরা একটু ফ্রি ডিসকাশন করি, আমরা একটু আলোচনা করি আমরা আজকের থেকে আমরা কি পাচ্ছি, আজকের লেকচার থেকে আমরা কি পাচ্ছি, কি কি ইনফরমেশন পাচ্ছি। আসিফুর রহমান কিছু শেয়ার করবেন আমাদের সাথে? একরাম কিছু বলবেন? ফারিহা রিফাত খান? নো স্যার। জিম সম্পর্কে আপনার কমেন্ট কি? এই গত 2 ক্লাসের আলোকে জিম সম্পর্কে আপনার কি ধারণা, একটু আমাদের সাথে যদি শেয়ার করেন। তানিম মাহফুজ ইমন আছেন? জি স্যার। জিম সম্পর্কে আপনার কমেন্ট কি? স্যার এখন কিছু বলতে পারবো না স্যার। হ্যাঁ, এটা বিষয়টা একটু স্টাডি করার ব্যাপার আছে। মানে জি স্যার। আজকের আলোচনার আমাদের এই উদ্দেশ্য ছিল এটাই যে এটা কিন্তু আপনি নর্মালি যদি আলোচনা করেন, কারণ অন্য 8-10টা নভেলে ক্যারেক্টার গুলো যেভাবে দেয়া, জিমকে কিন্তু আপনি ওইভাবে পাবেন না। আমরা গত ক্লাসে যেটা বললাম, ইট ইজ এ মডার্ন নভেল। 8-10টা নভেলের থেকে এই নভেলটা একটু আলাদা, কারণ এখানে ক্যারেক্টার গুলোর এরকম পরিষ্কার ছবি কিন্তু নাই। এটা আমরা অন্য এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক একজন এক এক ভাবে ডিসকাস করছে বিষয়টা। হ্যাঁ, ওটা আমাদেরকে একটু ধরতে হবে জি এবং স্যার। জিমের মধ্যে আমরা আসলে নিজেদেরকেই খুঁজে পাবো। উই উইল ফাইন্ড আওয়ারসেলফ ইন জিম। জিমের যে ভুলগুলো দেখা যাবে যে এই ভুলগুলো আমরা আমাদের জীবনে করি, আমরা এই ভুলগুলো নিজেরাই আমরা আমাদের জীবনে করে থাকি। আপনাদের কাজ হচ্ছে বইটা পড়া শুরু করা। বইটা পড়া শুরু করবেন। পিডিএফটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিব, একটু একটু করে পড়বেন। অডিও বুক আছে, ইউটিউবে অডিও বুক আছে, আপনারা অডিও বুকের সাহায্য নিতে পারেন। অডিও বুক লর্ড জিম, এটা অ্যাভেলেবল আছে। আপনারা যদি ইউটিউবে যান দেখবেন অডিও বুক অ্যাভেলেবল আছে, সেটাও শুনতে পারেন। নভেলটা লেখার আগে এটা জোসেফ কনরাডের একটা নোট আছে শুরুতে, এটা আপনারা পড়ে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে। এই যে শেষের দিকে যদি যান, জিম সম্পর্কে জোসেফ কনরাড কি বলছেন আমি এখানে হাইলাইট করছি, এই পার্টটা পড়ে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। কনরাড বলছেন, I can safely assure my readers that he is not the product of coldly perverted thinking. He is not a figure of northern mist either. One sunny morning in the commonplace surroundings of an eastern roadstead, I saw his form pass by, appealing, significant, under a cloud, perfectly silent, which, as it should be, it was for me, with all the sympathy of which I was capable to seek fit words for his meaning. Last sentence ta dekhen, he was one of us. কার সম্পর্কে বলছে? জিম সম্পর্কে বলছে। জিম ইজ ওয়ান অফ আস। আলটিমেটলি এই কথাটাই, কনরাডের এই কথাটাই আমরা বোঝার চেষ্টা করব যে জিম কিভাবে আপনার আমার মতো,
Jim is a common man. Jim is an ordinary man. Jim is every man. Jim is one of us. তা আমাদের মধ্যেও আছে। তার মধ্যে যে ভুল ত্রুটি আছে তা আমাদের মধ্যেও আছে। এই বিষয়টাই আমরা বারবার বারবার খুঁজে বের করার চেষ্টা করব। শুধুমাত্র আমরা জিমকে বোঝার চেষ্টা করব না, জিমকে বুঝতে বুঝতে আমরা নিজেদের সম্পর্কেও একটা ধারণা লাভ করব। জিমের ভুল থেকে আমরা আমাদের নিজেদের জীবন সম্পর্কে লেসন পাবো। এই হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য। আমরা নেক্সট ক্লাসে আমরা এক রিসার্চ আর্টিকেল স্টাডি করব। সেখানে আমরা হিউম্যান মোরালিটি, অ্যাটোনমেন্ট, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। আপনারা এই দুটো লেকচার আইডিয়া মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনারা পরের ক্লাস বুঝতে পারবেন না। লর্ড জিমের এই দুটো লেকচার খুব ভালো করে, খুব মন দিয়ে আপনাদেরকে বুঝতে হবে। এই দুটো স্লাইড খুব ভালো করে রিভাইজ করেন, না হলে কিন্তু পরের ক্লাসে আপনারা বুঝতে পারবেন না। পরের ক্লাসে দেখবেন প্রতি স্টেপ বাই স্টেপই কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করা হবে যে প্লিজ আপনারা সুযোগ পেলেই যেন দেখেন। হ্যাঁ, প্রান্ত কিছু বলবেন? আমরা আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। আপনারা এই জিনিসগুলো ভালো করে মন দিয়ে খেয়াল করেন। স্যার লিভ করতে পারবো স্যার? এখন আপনারা তাহলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে আসতে পারেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আছি আরো 2-3 মিনিট। আপনারা যদি আলোচনা করতে চান আমি আছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।